গরুর গাড়ি করে ছেলেকে নিয়ে যোগবাবু চললেন। কোথায় চললেন? আরে দীঘা, আপনাদের অতি পরিচিত ভালোবাসার জায়গা। কিন্তু যোগবাবুর ঘটনাটা আজ থেকে প্রায় ৮০-৯০ বছর আগেকার কথা। তারও ১০-১৫ বছর আগে কিন্তু কলকাতা থেকে লোকেরা দীঘায় যেত। লোক বলতে আমাদের মতন আতিপাতি নয়, খোদ ব্রিটেনের সাদা চামড়ার সাহেব। সালটা ১৯২১। ভারতবর্ষ তখনও পরাধীন। বাংলার পর্যটন মানচিত্রে দীঘা বলে কিছুই ছিল না। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখন, আমার ডান দিকটা হচ্ছে গোবিন্দবাসান গ্রাম আর বাঁ দিকটা হচ্ছে খাদালগোবরা। সে সময়কালে জন্মগতভাবে ব্রিটিশ এবং আদ্যন্ত একজন প্রকৃতিপ্রেমিক জন ফ্রাঙ্ক স্নেইথ ইংল্যান্ডের মিডলসব্রো থেকে ব্যবসায়িক স্বার্থে তৎকালীন ভারতের রাজধানী কলকাতাতে আসেন। ১৯২১ সালের ১৫ই অক্টোবর কয়েকজন ইংরেজ বন্ধুকে সঙ্গে নিয়ে ওভারল্যান্ড গাড়িতে সাহেব প্রথমে চলে আসেন বেলদা, সেখান থেকে কাঁথির ডাকবাংলো, তারপরে বালিশাহীর ভূঁইয়া জমিদারের সহযোগিতায় হাতির পিঠে চড়ে দীঘার বেলাভূমিতে নামেন। আরও বলি, সেই সাদা চামড়ার সাহেবের সময়কার দীঘা স্মৃতি আজও ধরে রেখেছেন এমন একজন, তিনি এখনও রয়েছেন দীঘাতে। সি বিচে ল্যান্ড করতাম, ৩৫ মিনিট লাগতো বেলা ফ্লাইং ক্লাব থেকে দীঘা সি বিচ। সুরতবাবু, আপনি কোন সময়কাল থেকে এই দীঘাকে চেনেন? মানে জন ফ্রাঙ্ক স্নেইথের সাথে রয়েছে ১৯৬৪ সালে। তখন আপনার বয়স কত? ১৬ বছর। পরিচয় করিয়ে দেবো তার সাথে। গল্প হলেও সত্যির মতন সে কাহিনী শুনলে নির্ঘাত আপনারা চমকাবেন। সঙ্গে থাকবেন। এগুলো কোথাকার? বাংলাদেশ নাকি? না, বাংলাদেশ বলছে, ওটা ডুপ্লিকেট। এটা হচ্ছে ডুপ্লিকেট বাংলাদেশ। এটা কোথাকার মাছ এগুলো? সাহেব তার বন্ধুদের নিয়ে দীঘায় এসেছিলেন, আর আমিও আমার মর্নিং ওয়াকের দিনের শুরুর বন্ধুদের সাথে দীঘা এসেছিলাম, তবে সাহেবের মতন করে বেলদা ঘুরে নয়। এসেছিলাম কোলাঘাট থেকে নন্দকুমার হয়ে কাঁথি, সেখান থেকে সমুদ্রের পাড় ধরে পুরুষোত্তমপুর হয়ে মন্দারমণি বা দীঘা আসার ক্ষেত্রে এই রাস্তাটা কিন্তু আপনি ফলো করতে পারেন, মন জুড়িয়ে যাবে। অসংখ্য হোটেল রয়েছে মন্দারমণিতে, তাদের মধ্যেই একটাতে চেক ইন করে সুইমিং পুলে স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া সাঙ্গ করে সলিড ঘুম। বিকেলবেলা মন ভরে সমুদ্রের হাওয়া খেয়ে পরের দিন ভোর ভোর উঠে বেরিয়ে পড়লাম সেই সাহেবের বাংলোর খোঁজে, যিনি প্রথম এসেছিলেন দীঘাতে। কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তা স্বর্গ যদি দীঘা হয়, ঢেঁকি হচ্ছে ঘুরতে ফিরতে, অর্থাৎ সৌমেন্দুর ঘুরতে ফিরতে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এসেছি দীঘাতে মানে আমাদের একটা ছোট গ্রুপ আছে, সেই গ্রুপ সবাই মিলে এসেছি। সবাই দাবি হচ্ছে একটা ভিডিও করতে হবে, তা দীঘার ভিডিও প্রচুর রয়েছে। আমি কি করব, আমি আমাদের মন্দারমণির হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এই যে সৈকত সরণি, এই যে রাস্তাটা দেখছেন, এইটা ধরে যাব। এর আশেপাশে যদি কোনো থাকার জায়গা থাকে অবশ্যই সেসব আপনাদের ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারগুলো দিয়ে দেবো। আর প্লেসেস টু বি ভিজিট ইন দীঘা যেটা লোকে সার্চ মারে, এই সৈকত সরণির আশপাশ দিয়ে সেই জায়গাগুলো কি রয়েছে সেটাও দেখাবো। তবে বর্তমানে আমি রয়েছি এখন তাজপুরে, আর একটা অটো নিয়েছি, এই অটো নিয়ে বেরিয়েছি। অটোটা ভাড়া মোটামুটি ৭০০ থেকে ১০০০ টাকার এই মতন একটা রেঞ্জ আছে। ট্যুরিস্ট আসা যাওয়া এসবের ওপর ডিপেন্ড করে ভাড়াটা। যাই হোক, সঙ্গে থাকুন। তবে সাহেবের বাংলো ওল্ড দীঘাতে হওয়ায় মন্দারমণি থেকে একটা অটো ভাড়া করে সমুদ্রের পাড় বরাবর রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। যাবার পথের রাস্তাটা যেহেতু সমুদ্রের পাড় ধরে, তাই যারা দীঘা কিংবা মন্দারমণি ঘুরতে আসছেন তারা কিন্তু এই রকমভাবেও দীঘাকে এক্সপ্লোর করতে পারেন। আমিও এই পথেই আপনাদের ঘোরাবো। আমি এখন যাচ্ছি মন্দারমণি থেকে তাজপুর হয়ে শঙ্করপুরের দিকে। তা এই পুরো রাস্তাটা তো সৈকত সরণি, সেটা সবাই জানেন, এবং এই রাস্তার পাশ দিয়ে কিন্তু পুরো সমুদ্র। তা
কোথাও যদি থেকে সমুদ্রের ফ্লেভারটা নিতে চান, অবশ্যই এই সমুদ্রের একটা হচ্ছে এখানে কিন্তু বিচটা সেরকমভাবে দেখা যায় না, কারণ দেখুন এসে এই দিকটা পুরো বোল্ডার হয়ে রয়েছে। হ্যাঁ, বিচ কিন্তু আপনি সেরকমভাবে পাবেন না, যে বিচটা আপনি পাবেন মন্দারমণি বা এইসব জায়গায়। তা এর ঠিক উল্টো দিকে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকে এই যে হোটেল আলপনা, অর্থাৎ মধ্যবর্তী মানে আমাদের মতন মিডিওকার লোকেদের থাকার যে জায়গা, অথবা ওখানে সামনে সুন্দরভাবে বসে সমুদ্রকে উপভোগ করা যাবে। এখানে খাবার দাবার ইত্যাদি ইত্যাদি আমি কিছুই জানি না, আমি জাস্ট যাবার পথে এই জায়গাটা দেখলাম, সেটাই আপনাদের বললাম। মন্দারমণি থেকে দীঘার দিকে এলে প্রথমে পড়বে তাজপুর, তারপরেই শঙ্করপুর। আমি এখন সেই শঙ্করপুরে। এখানেও রয়েছে কিন্তু বেশ কিছু থাকার জায়গা। এখন সকাল 8টা বাজে, অটো নিয়ে বেরিয়ে পড়েছি, তাজপুর হয়ে চলে এসেছি শঙ্করপুর। শঙ্করপুর সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, দীঘা থেকে 14 কিলোমিটার দূরে এই সৈকত সরণি হয়ে যদি চলে আসেন তাহলে কিন্তু শঙ্করপুর চলে আসবেন। তবে শঙ্করপুর থেকে এই জায়গা থেকে কিন্তু সমুদ্রটা অসম্ভব সুন্দর লাগছে, মানে সূর্যের আলোটা পড়েছে এখনও ঠিকঠাক, রোদের তেজটাও বাড়েনি, এক্সেলেন্ট অভিজ্ঞতার হাওয়া দিচ্ছে কিন্তু ফুরফুর করে। সেই কখন রাতে খেয়েছি, 12 ঘন্টা তো প্রায় হতে চললো, কিছু খেতে হবে তো নাকি। ভিড় কেমন হচ্ছে দাদা শঙ্করপুরে? শঙ্করপুরে ভিড় একটু কমেছে, আগে যেটা ছিল এটা একটুখানি হালকা হয়েছে। সেটা এখন উইকডেজ বলে নাকি? আর শনিবার রবিবার কেমন হচ্ছে? শনিবার রবিবার যেরকম ছিল সেরকমই আছে। ব্রেকফাস্ট শেষ করে আবার জঙ্গল আর সমুদ্রের হাওয়া খেতে খেতে এগিয়ে চলা। এই রাস্তাতেই পড়বে দীঘার মৎস্যজীবীদের আরাধ্যা দেবী নায়কালী মায়ের মন্দির। নায়কালী ব্রিজ পেরিয়ে রাস্তাটা বাঁ দিকে ঢুকে গেছে মন্দিরের দিকে। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়া। নায় অর্থাৎ নৌকোর সঙ্গে সম্পর্কযুক্ত। আমি এখন রয়েছি নায়কালী মাতার মন্দিরে। তা এইখানে ধীবর সম্প্রদায় অর্থাৎ যারা জেলে তাদের সঙ্গে এই মায়ের এই মা হচ্ছেন তাদের রক্ষা কর্ত্রী হিসাবে কাজ করেন, এবং ইনি হচ্ছেন দুর্গার এক রূপ। অবশেষে চলে এলাম ওল্ড দীঘায়। এখানেই রয়েছে জন ফ্রাঙ্ক স্নেইথের আস্থানা, অর্থাৎ যিনি প্রথম এসেছিলেন দীঘাতে এবং জীবনের শেষ দিন পর্যন্ত দীঘাতেই কাটিয়ে গেছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখন, আমার ডান দিকটা হচ্ছে গোবিন্দবাসান গ্রাম আর বাঁ দিকটা হচ্ছে খাদালগোবরা। আপনি বলবেন পাগল হয়ে গেলে নাকি ভাই, দীঘায় দাঁড়িয়ে এসব উল্টোপাল্টা কী বকছো? সত্যিই কথা বলছি, আজ থেকে 100 বছর আগে এদিকটা কিন্তু গোবিন্দবাসান, এদিকটা কিন্তু খাদালগোবরা ছিল। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা, সেটা হচ্ছে র্যানসুইক হাউস। আর এই র্যানসুইক হাউস হচ্ছে এই যে রাস্তাটা বেরিয়েছে গিয়েই যে বাঁ দিকে ঢুকে গেছে, এটা হচ্ছে সৈকতাবাস, অর্থাৎ সৈকতাবাসের ঠিক পেছন দিকটাই হচ্ছে র্যানসুইক হাউস। আর এই যে জায়গাটার রাস্তাটা, এটাই চলে গেছে কিন্তু ওল্ড দীঘার দিকে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের গেস্ট হাউস রয়েছে এখানে। ঢুকে পড়লাম রানসুইক হাউসের ভেতরে। খোঁজ নিয়ে জানতে পারলাম সুরতবাবু, অর্থাৎ যিনি সেই সময় সাহেবের আমল থেকে আজ পর্যন্ত দীঘাকে দেখে আসছেন, তিনি অফিসেই রয়েছেন। ওনার মুখ থেকে স্নেত সাহেবের গল্প শোনার লোভ সামলাতে পারলাম না। মহারাজা নবাব সব ওনার জমিদার সব ওনার কাস্টমার ছিল। তো তার একজন জমিদার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া বালিশ। স্নেত সাহেব ইংল্যান্ডের মিডলসব্রো থেকে ব্যবসায়িক স্বার্থে তৎকালীন ভারতের রাজধানী কলকাতায় এসেছিলেন। সেই সময় 4 নম্বর ওল্ড কোর্ট স্ট্রিটে হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি নামে এক প্রতিষ্ঠান খোলেন। তার কাস্টমার ছিলেন বালিশাহীর জমিদার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। সেই স্নেত সাহেবের সাথে যখন বালিশাহীর জমিদারবাবু দেখা করতে চান,
তখন তিনি গরমের ছুটিতে ইংল্যান্ডে যাবার তোড়জোড় করছেন। সে আমাকে বলো কি তাড়াতাড়ি তোমার কি প্রয়োজন। বলছে তুমি এত টাকা খরচা করে তুমি ইংল্যান্ডে যাচ্ছ, চলো দীঘা। ওটা কীভাবে যেতে হয় না, হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবে, ট্রেনে থেকে খড়গপুর হয়ে বেলদায় যাবে, বেলদা থেকে নেমে সেখান থেকে ঘোড়াগাড়ি আছে, সে ঘোড়াগাড়ি করে আসবে কাঁথিতে নাইট স্টে করবে পিডব্লিউডি বাংলোতে। সেখান থেকে তুমি ঘোড়াগাড়ি করে আসবে পিছাবনি থেকে ফেরিটা পেরিয়ে আমার হাতি থাকবে তোমাকে নিয়ে আসার জন্য। সেই জমিদার মশাইয়ের অনুরোধে ইংল্যান্ডে যাবার প্রোগ্রাম ত্যাগ করে তারই সাহায্যে প্রথমে গাড়িতে করে বেলদা থেকে কাঁথির ডাক বাংলো, সেখান থেকে হাতির পিঠে চেপে দীঘার বেলাভূমিতে অবতরণ করেন স্নেত সাহেব। আর প্রথম দর্শনেই দীঘার প্রেমে পড়ে যান। তো সেইভাবে উনি হাতিও পাঠিয়েছিলেন, সেই হাতি করে উনার গেস্ট হয়েছিলেন উনি। তারপর সেই হাতি করে দীঘা বেড়াতে আসেন। দীঘা বেড়াতে এসে তিনি দেখলেন সত্যিকারে উনি এটা মিথ্যাটা বলেননি, দীঘা বিচ ব্রাইটন বিচের চেয়ে কোনো অংশে খারাপ নয়। তিনি দীঘার প্রেমে পড়ে গেলেন। ইনিও ব্রিটিশ, গভর্নমেন্টও ব্রিটিশ। উনি গভর্নমেন্টকে লিখলেন যে আমি দীঘায় বাড়ি করবো, আমাকে জায়গা দাও। তো 30 ইয়ার্স লিজ গভর্নমেন্ট দিয়ে দিল। উনি এখানে ইটভাটি তৈরি করলেন, ইটভাটি তৈরি করে কনস্ট্রাকশন শুরু করলেন। কনস্ট্রাকশন কমপ্লিট হতে 1939 লাগলো, কারণ তখন তো খুব ডিফিকাল্ট, কোনো রাস্তা ছিল না, যা কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস সমুদ্রপথে নিয়ে আসতে হয়েছে, সেই জন্য এত দেরি হওয়ার কারণ। দীঘাকে সাহেবের এতই ভালো লেগে গেল যে তিনি মনস্থির করলেন রূপসী দীঘার বেলাভূমিতে বাড়ি তৈরি করবেন। এই উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের কাছে দীঘাতে জায়গার জন্য অনুরোধ করেন এবং সেই জায়গাতেই গড়ে তোলেন পর্ণকুটির। পরে সেইখানেই 1939-এ তৈরি করেন দোতলা সুসজ্জিত বাংলো, নাম হয় রানসুইক হাউস। তারপর থেকে তো ইতিহাস, শুনেছি নাকি এখানে প্রতি সপ্তাহে ওনার প্লেন নামতো দীঘার বিচে। হ্যাঁ, ওখানে ওই যেহেতু এখানে খাবার টাবার খুব একটা বেশি পাওয়া যেত না, ওনার যে পছন্দের খাবার, সেই জন্য আমরা মিনস মিস্টার ফ্ল্যানিগান মানে ওনার ভাগ্নে মাইসেল, আমরা নিউ মার্কেট থেকে মার্কেটিং করে প্রত্যেক শনিবার দিন আসতাম, সি বিচে ল্যান্ড করতাম। 35 মিনিট লাগতো বেলা ফ্লাইং ক্লাব থেকে দীঘা সি বিচ। তারপরে শনিবার দিন এসে ওনাকে খাবার টাবার দিয়ে সোমবার দিন সকালে আবার চলে যেতাম, কলকাতা ফিরে যেতাম। বুঝে দেখুন, তখন প্রতি সপ্তাহে দীঘার সি বিচে ফ্ল্যানিগান সাহেবের প্লেন ওঠানামা করত এবং তা দেখতে খাদালগোবরা কিংবা আশেপাশের গ্রামগুলোর বাচ্চাদের আনন্দের সীমা থাকতো না। তো মিস্টার স্নেত আফটার রিটায়ার তিনি উইন্টারটা এখানে কাটাতেন 6 মাস, আর 6 মাস কাটাতেন শিলংয়ের বাড়িতে। তো উনি যখন এখানে থাকতেন তখন আমাদের কাজ ছিল যে নিউ মার্কেট থেকে মার্কেটিং করে এখানে ওনাকে খাবার টাবার সব দেওয়া। তারপরে তো উনি ডিসিশন নিলেন যে আমি আমার দেশে ফিরে যাব না, আমি দীঘাকে ভালোবাসি, আমি দীঘায় থাকবো। তারপরে জায়গা সিলেকশন হলো, আমাকে কোথায় ব্যারেট করা হবে, আমার বক্স তৈরি করা হলো, মানে উনি বক্স তৈরি করলেন মেহাগনি টিকুডের। এই সেই জায়গা যে ওনারই মত নিয়ে উনি ডিসিশন করেছিলেন যে এইখানে আমাকে ব্যারেট করবে, সেইভাবে ওনাকে ব্যারেট করা হয়েছে 18 ডিসেম্বর 1964। আমি এখন রয়েছি রানসুইক হাউসের স্নেত সাহেবের কবরস্থানের পুরো পাশে। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমার পেছনে দেখা যাচ্ছে সৈকতাবাসের ঠিক পেছনটা। আর তখন সৈকতাবাস ছিল না, আজ থেকে অনেক দিন আগেকার কথা বলছি। তখন কিন্তু এখান থেকে সমুদ্র সোজা দেখা যেত। আর স্নেত সাহেব যখন ছিলেন এখানে, তখন কিন্তু এখান থেকে সমুদ্র প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার ভাটার সময় পেছনে থাকতো। ব্রিটিশ অনেক দিন আগে চলে গেছে, কিন্তু তার ছাপ বেশ কিছু জায়গায় রেখে গেছে, সেটা আমরা কলকাতা শহরের আশেপাশে ঘুরলেই দেখতে পাই। কিন্তু এই দীঘাতেও তার ছাপ আছে। আমার পেছনে তো দেখছেন রানসুইক হাউস, তা এইখানে দুটো হাতি রয়েছে, এইটা একটা ওইটা একটা। এই দুটো হাতি 1808 খ্রিস্টাব্দে তৈরি এবং এর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কোম্পানির স্ট্যাম্পও মারা রয়েছে। দীঘা নবরূপে দীঘার জগন্নাথ মন্দির, দীঘাকে কেন্দ্র করে প্রচুর
উপযোগ সমস্ত কিছু রয়েছে। কিন্তু আমি আজকে এমন একজনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, ইনি কিন্তু দীঘার লিভিং লেজেন্ড বলা যেতে পারে। জন ফ্রাঙ্ক স্নেইথ, এনাকে বলা হয় দীঘার প্রাণপুরুষ। তা আমার সঙ্গে রয়েছেন এখন সুরত মাইতি। উনি সেই সময়কাল থেকে রয়েছেন। সুরতবাবু, আপনি কোন সময়কাল থেকে এই দীঘাকে চেনেন, মানে জন ফ্রাঙ্ক স্নেইথের সাথে রয়েছে? 1964 সালে। তখন আপনার বয়স কত? 16 বছর 17 বছর এরকম, 16 বছর। তো সেইখান থেকে এটা মিস্টার স্নেথের সঙ্গে আমি থাকতাম না বেশি দিন, কারণ ওনার ভাগ্নের সঙ্গে আমি বেশি দিন, ফ্ল্যানিগান সাহেবের সাথে, মিস্টার ফ্ল্যানিগান, চার্লস অ্যান্ড্রু ফ্ল্যানিগান, ওনার সঙ্গে বেশি দিন থেকেছি। তো মিস্টার স্নেথ কে আমি, আমার দুর্ভাগ্য যে ওনাকে বেশি দিন পাইনি। আমি জয়েন করার মাস দুয়েকের মধ্যে 1964-এ উনি 18 ডিসেম্বরে উনি মারা গেলেন। তারপর থেকে আমি মিস্টার ফ্ল্যানিগানের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছি। কিন্তু এই যে জন ফ্র্যাঙ্ক স্নেইথ, তার সম্পর্কিত এই যে রানসুইক হাউস, এটা তো দীঘার একটা আদি জায়গা। তা এই দীঘার পর্যটন মানচিত্রে কি এটাকে ঠিকঠাক একটুখানি প্রমোট করা যায় না, কি যেত না? বা বর্তমান সরকারের কাছে কি সেই আবেদন করা যায় না? করা তো উচিত। এটা বিভিন্ন থেকে যারা এখানকার বাসিন্দা বলুন, বা যারা রেনাউন্ড সো কল্ড ইম্পর্টেন্ট পার্সন যারা আসেন দীঘা বেড়াতে, তাদেরই তো উচিত এটা জেনে গভর্নমেন্টকে প্রপোজাল দেওয়া যে এটা মিস্টার স্নেথ। আপনি তো এখানে এত বছর ধরে রয়েছেন, আপনার দিক থেকে কোনো প্রপোজাল কি আপনি দিয়েছিলেন? অ্যাকচুয়ালি তখন পূর্ব মেদিনীপুর সবে ভাগ হয়েছে, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। তখন যিনি ডিএম ছিলেন, এই মুহূর্তে তার নাম, হ্যাঁ ঠিক আছে, তো ওনাকে আমি বলেছিলাম, উনিও আমার কথায় উনি সহমত পোষণ করেছিলেন। তদানীন্তন যিনি চেয়ারম্যান ছিলেন দীঘা ডেভেলপমেন্ট অথরিটি, তার কাছে উনি বলেও ছিলেন। তো যেহেতু উনি খুব একটা কর্ণপাত করেননি, তারপর থেকে খুব একটা সেরকমভাবে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। যে বর্তমান সরকার তো দীঘাকে নিয়ে এত প্রচার, এত চিন্তাভাবনা করছেন, কিন্তু সেরকমভাবে উপযুক্তভাবে তুলে ধরলে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এটাকে আরও ইম্পর্টেন্স দিতেন আর কি। আপনার বয়স কত এখন? আমার বয়স 77+। 77+। সুরত মাইতি, এখনও ওনার চেহারা, ওনার মুখের ভাবভঙ্গি, ওনার বাচনভঙ্গির মধ্যে বার্ধক্যের কোনো ছাপই পড়েনি। নবরূপে উনি আবার আমাদের কাছে ধরা দিলেন। এর আগেও আমি ওনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। তা যাই হোক, আশা করব ভবিষ্যতে দীঘা এই রানসুইক হাউসকে কেন্দ্র করে দীঘার পর্যটন মানচিত্রে একটা নতুন জায়গা নেবে। সঙ্গে থাকবেন। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত। গৌতমদার গান শেষে টেবিলে চলে এলো চা। সেদিনকে আমাদের আতিথেয়তার কোনো ত্রুটি হয়নি, কিন্তু সময় যে বড়ই কম। চা পর্ব শেষ করে রানসুইক হাউস থেকে বেরিয়ে চলে এলাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরে। আবার চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। উদ্বোধনের দিনে এসেছিলাম, সে ভিডিও আপনারা দেখেছেন। তা যাই হোক, এই ট্যুর মানে টোটাল এই ট্যুরের মধ্যে এই ঘুরতে শেষ ঠেক হচ্ছে এটা। এবার এখান থেকে আবার ব্যাক করতে আবার চলে যাব মন্দারমণি। জগন্নাথ মন্দির থেকে ফেরার পথে একবার ইচ্ছে হলো মোহনার দিকে ঘুরে গেলে কেমন হয়। অটোওয়ালা দাদাকে বললাম, চলো একবার মোহনার দিকে। বেজার মুখ করে সমুদ্রের পাড় ধরে সে আমাদের নিয়ে এসে ফেললো মোহনার ধারে। কিন্তু একই মাছের বাজার তো পুরো ফাঁকা। সারা দীঘায় যে পরিমাণ ভিড় দেখলাম, মাছের বাজারে তার কোনো প্রভাবই পড়েনি। বড় বড় পমফ্রেট, ইলিশ আকাশের দিকে চোখ করে বরফের ওপর শুয়ে রয়েছে। এ মাছের ভিডিও তুলে কি হবে? বাংলার মাছ আছে। আরে বাংলাতেই তো আছি। বাংলার কি মাছ আছে দেখাও। 1600 টাকা বাংলা। 1600 টাকা বাংলা। আমি এখন এসছি দীঘার মোহনায়, দেখেই বুঝতে পেরেছেন। এখানে ফ্রিজের মধ্যে সব মাছগুলো রাখা রয়েছে। এগুলো কোথাকার? বাংলাদেশ নাকি না? ওটা বাংলাদেশ বলছে, ওটা ডুপ্লিকেট। এটা হচ্ছে ডুপ্লিকেট বাংলাদেশ। এটা কোথাকার মাছ এগুলো? এটা হচ্ছে ডায়মন্ডের মাছ। ডায়মন্ড। এটা ডায়মন্ড বাংলাদেশ না ডায়মন্ড? মাছ হচ্ছে এটা, এই
বার্মা প্রোডাক্ট লেখা থাকবে। বার্মা প্রোডাক্ট। এগুলো কত করে দাম? এগুলো 2200 টাকা কিলো। 2200 টাকা কিলো। হ্যাঁ 8 পিস আছে? 8 পিস আছে। তোমরা কত করে কিনছো? 1200-1500 যে লেখা রয়েছে। ওটা হচ্ছে পিস হিসেবে, মাছের পিস হিসেবে দাম। একটা বার করছি। হ্যালো, এইটা হচ্ছে বাংলাদেশের ইলিশ। চওড়া কিন্তু মোটেই নয়, বার্মার মাছ কিন্তু এটা একদম গোল, চাঁদের মতন গোল হচ্ছে না তো এটা? আছে আছে, সব আছে, বের করতে হবে। এই যে আমার বের করতে হবে, মিলিয়ে মিশিয়ে রয়েছে সব। হ্যাঁ সব রকম আছে, মিলিয়ে মিশিয়ে করতে হবে। এগুলো কোথাকার? বার্মা। হ্যাঁ এই 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 চাঁদের মতন গোল মাছ, নৌকোর মতন কাটিং। রাখো একটুখানি, একটু বাইরে ঘুরে নিই আমি। চলো বাইরে চল। এটা বাংলার অরিজিনাল আর ওটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট সব চলছে, বলছে কলকাতায় এটা বাংলাদেশি, ডুপ্লিকেট আছে। মাছ আগে চিনতে হবে, তারপরে খেতে হবে। সেই তোমাদের বড় বড় পমফ্রেট গুলো কোথায় গেল? সেই 1.5 কিলো, 1200 1.5 কিলো কোথায়? বড় ও 1.5 কিলো 2 কিলো সাইজ। সেই বড় মাল কোথায়? এই তো নর্মাল সাইজ। এই যে পমফ্রেট গুলো, এগুলো তো নর্মাল সাইজ, এ তো সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু আমরা 1.5 কিলোর যে সাইজগুলো এর আগে করেছি, সেগুলো ভেতরে আছে, ফ্রিজে আছে। তোমার সেই লোক কোথায় গেল গো এখানে? সেই দাদা কোথায়? না তুমি নয় তো? ও সেগুলো ভেতরে আছে। 1.5 কিলো 2 কিলো সাইজ, ফ্রিজে আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে দীঘার লোকাল মাছ, অর্থাৎ এই মোহনা থেকে যেগুলো ধরা হয়। এগুলো কত করে কিলো গো? 1700 টাকা। দাম তোমরা ছাড়ছো না, অথচ এখন ভিড় নেই মার্কেটে। 850 টাকা কিলো পাশেরটা এগুলো তো সেই বোম্বের মাল নাকি? বোম্বের না, ইলিশ হলে হলো স্যার, টেস্ট হবে। ইলিশ হলে টেস্ট হবে, বোম্বের মাছ আলাদা, চন্দনা। আচ্ছা। এ ভদ্রলোক চুপি চুপি আমাকে ডেকে নিয়ে গিয়ে বলল, অত লাভ আমার দরকার নেই, 10 টাকা লাভ হলেই সন্তুষ্ট। ওখানে চেয়েছে 1700 টাকা। হ্যাঁ, আমি দেখেন আমার কোনো লেবার খরচ তুলতে হয় না, আমি ফুড মাহাজন, ফুড লেবার, আমার 10টা টাকা লাভ হলে আমি সন্তুষ্ট। আচ্ছা। এসছেন খেলার পুতুলের মতন মাছ গোল হয়ে গিয়েছে, আমি কিন্তু লাইটের তলায় নেই। হ্যাঁ, এগুলো কত করে নিচ্ছ? হ্যাঁ, লাইটের তলায় তো একদম সোনালি হয়ে রয়েছে। আমি কিন্তু লাইটের তলায় নেই। এগুলো কত? 1200? কত? আপনি মিলাই দেখেন, ওখানে কোথায় 17-18 বলেছে, আমার কাছে দেখেন 14.5 করে হলে আপনাদের মাছ দেব। আচ্ছা ঠিক আছে। শনিবার রবিবার আগে দীঘাতে খুব ভিড় হতো, এখন কিন্তু সারা সপ্তাহ জুড়ে প্রায় ভিড় চলে। আজকে হচ্ছে সোমবার। সোমবারে আমি যে জায়গাগুলো আপনাদের দেখালাম, 2-1টা জায়গা বাদে সব জায়গায় কিন্তু বেশ ভালোই ভিড়, মানে সোমবারের নিরিখে ভিড় কিন্তু যথেষ্ট। আবার সেই সমুদ্রের পাড় ধরে পুরনো রাস্তা দিয়ে ফিরে চলা মন্দারমণির দিকে। আমি এখন রয়েছি মন্দারমণির একদম সমুদ্র সৈকতে। তা এই সমুদ্র সৈকতের যে ফ্ল্যাট সি বিচ, এটা কিন্তু এইখানেই সব থেকে ভালো দেখা যায় দীঘা বা দীঘাকে কেন্দ্র করে। কিন্তু এই যে আশেপাশের যে হোটেলগুলো রয়েছে, এই হোটেলগুলো কিন্তু সত্যি কথা বলতে কি সবকটাই হিসাব মতো ইল্লিগাল। অর্থাৎ হাইকোর্ট এই হোটেলগুলোকে নিয়ে কিন্তু একটা ডিমোলেশন বা ভেঙে ফেলার অর্ডার দিয়েছে, কিন্তু দেওয়ার পরও সেটা আবার স্টে অর্ডার পেয়েছে এবং 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই স্টে অর্ডারটা ভ্যালিড আছে। তারপর কি হবে কেউ কিন্তু জানে না। বাড়ি ফিরতে ফিরতে আবার সেই রাত, আর যত বৃষ্টি, ফেরার সময় বৃষ্টি মাথায় নিয়ে সেদিনকে ফিরতে হয়েছিল বাড়িতে। কেমন লাগলো ভিডিও সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।